একটা একটা জায়গা ছিল এলিফ্যান্ট পাস, যেখানে শ্রীলঙ্কার সবচেয়ে বড় হচ্ছে লবণের মাঠ। শ্রীলঙ্কার সব লবণ ওখান থেকে যোগান দেওয়া হয়। তো ওই এলিফ্যান্ট পাসের বলবো আধিপত্য নিয়ে তামিল টাইগারদের সাথে শ্রীলঙ্কার বলবো সরকারি বাহিনীগুলোর বা আর্মির হচ্ছে সব সময় এটা একটা বড় কনফ্লিক্টের জায়গা ছিল। তো আমি বলবো শ্রীলঙ্কা নিয়ে আমার সবচেয়ে ডাইভার্স এক্সপিরিয়েন্স হলো আমি মাইনফিল্ড দেখেছি। আচ্ছা। এবং যেখানে এখন অ্যাক্টিভ মাইন আছে এবং ডিমাইনিং চলছে। প্রচুর ময়ূর দেখেছি। আমাদের দেশে যেমন কাক, ওই দেশে তেমন ময়ূর। আমার কাক দেখেছি, আমার মনে হচ্ছে ক্যান্ডিতে এসে, কলম্বো থেকে 3 ঘন্টা প্রায় দূরত্বে। তো ও বলছিল, আমি ওর বাড়িতে ঢোকার পরে ওর যখন রুমে ঢুকলাম তখনই দেখলাম আলমারির উপর একটা ময়ূর বসে আছে। আচ্ছা আচ্ছা। ময়ূর থেকে এখানেও মুক্তি নেওয়ার পরে যাত্রাপথে যেসব জায়গায় থেকেছি মূলত গুরুদুয়ারাগুলোতে থেকেছি। মানে শিখদের যে উপাসনালয়, মানে শিখদের উপাসনালয় সবচেয়ে একটা ভালো জিনিস, সেটা সকল ধর্মের সকল বর্ণের লোকের জন্য এর দুয়ার সবসময় খোলা। শ্রীলঙ্কা এমনি দেশ হিসেবে কেমন, মানে আমি যদি বলি যে টুরিস্ট জায়গাটা, যদি ট্যুরিজমের পার্টটা বাদ দিয়ে দিই আর কি, কারণ তারা এই খুব বেশি দিন হয়নি একটা ব্যাপক গৃহযুদ্ধ থেকে এসেছে, আবার একটা পলিটিক্যাল আনরেস্ট ছিল তাদের, সব মিলিয়ে আসলে শ্রীলঙ্কা কেমন দেখেছেন আপনি? শ্রীলঙ্কা আমার কাছে খুবই ডাইভার্স একটা কান্ট্রি মনে হয়েছে। আমি যে দিক থেকে শুরু করেছি, ওদের যেটা নর্থ, ওই জায়গাটা সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল ছিল, এবং যে সিভিল ওয়ারটা হয়েছিল ওটা ওই জায়গাটাকে বেস করে, জাফনা বা কিলিনচ্ছি এই অংশটুকু, বা একটা জায়গা ছিল এলিফ্যান্ট পাস, যেখানে শ্রীলঙ্কার সবচেয়ে বড় হচ্ছে লবণের মাঠ। শ্রীলঙ্কার সব লবণ ওখান থেকে যোগান দেওয়া হয়। তো ওই এলিফ্যান্ট পাসের বলবো আধিপত্য নিয়ে তামিল টাইগারদের সাথে শ্রীলঙ্কার বলবো সরকারি বাহিনীগুলোর বা আর্মির হচ্ছে সব সময় এটা একটা বড় কনফ্লিক্টের জায়গা ছিল। তো আমি বলবো শ্রীলঙ্কা নিয়ে আমার সবচেয়ে ডাইভার্স এক্সপিরিয়েন্স হলো আমি মাইনফিল্ড দেখেছি। আচ্ছা। এবং যেখানে এখন অ্যাক্টিভ মাইন আছে এবং ডিমাইনিং চলছে এতদিন পরেও। গৃহযুদ্ধ শেষ হয়েছে সেই 2009 প্রভাকরণের মৃত্যুর পরে, সেটা অলমোস্ট আজকে এখন 15-16 বছর হয়ে গেছে। এখনো এরকম বিস্তীর্ণ অঞ্চল আছে যে বিরান ভূমি, মাইলের পর মাইল, কোনো কিছু চাষবাস হয় না, কারণ অনেকে হয়তো গৃহযুদ্ধ শেষ হওয়ার পরে চাষবাস করতে গেছে, কারো হাত পা উড়ে গেছে, প্রাণহানি হয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে। তো এখন ওই ডিমাইনিংয়ের কাজটা চলছে, এবং এই যে ডিমাইনিং আমি বা মাইনফিল্ড আমি কখনো নিজ চোখে দেখিনি, এইটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এছাড়া প্রচুর ময়ূর দেখেছি। আমাদের দেশে যেমন কাক, ওই দেশে তেমন ময়ূর। আমার কাক দেখেছি, আমার মনে হচ্ছে ক্যান্ডিতে এসে, এর আগ পর্যন্ত আমি কোথাও কাকই দেখিনি। আচ্ছা। মানে হাঁটার অনেক মানে মাঝামাঝি এসে আমি কাক দেখেছি, এর আগে সবখানে ময়ূর। তো ময়ূর তো আসলে দেখতে পাখিটা সুন্দর, যে বলে যে ভিডিও ভালো, অডিও খুবই খারাপ, এত কর্কশ আওয়াজে ডাকে। আচ্ছা। এবং সবখানে ময়ূর। আরেকটা পাখির কথা আমি ডেফিনেটলি বলবো, আমি হচ্ছে ধনেশ পাখি দেখেছি, এবং এত কাছ থেকে। আমি ধনেশ পাখি আমাদের দেশে আগে দেখেছি, আমাদের তো এখন অলমোস্ট বিলুপ্ত প্রায়ের মধ্যে। আমাদের যেটা আলীকদমের দিকটাই দেখতে পাওয়া যায়। আমার মনে আছে 5 দিন অপেক্ষা করে আমি একটা খ্রিস্তমের জঙ্গলে একটা ধনেশ দেখেছিলাম, অনেক কষ্টে। আর এখানে আমি মানকুলাম বলে একটা জায়গায় যখন হেঁটে যাচ্ছিলাম, রাস্তার অলমোস্ট প্রত্যেকটা গাছে ধনেশ, এবং এরা রাস্তা পারাপার করছে। এইটা আমার জন্য বলবো এটা মানে দারুণ অভিজ্ঞতা। মানে এইটা কি শ্রীলঙ্কার সরকারের সচেতনতার জায়গা থেকে মানে জিনিসটা হয়েছে, নাকি অন্য কিছু? এইটার পেছনের আমি এক্সাক্ট কার্যকারণ বলতে পারবো না, ময়ূরের পেছনেরটা জানি। আর ময়ূর হচ্ছে এমন, আমি মনে আছে আমি হাঁটা শেষ করে আমার এক বন্ধুর বাড়িতে গেছিলাম, কলম্বো থেকে 3 ঘন্টা প্রায় দূরত্বে। তো ও বলছিল, আমি ওর বাড়িতে ঢোকার পরে ওর যখন রুমে ঢুকলাম তখনই দেখলাম আলমারির উপর একটা ময়ূর বসে আছে। আচ্ছা আচ্ছা। ময়ূর থেকে এখানেও মুক্তি নেওয়ার পরে ব্যাপারটা ছিল আমাদের মুরগি, বিড়াল এগুলোর মতো আর কি। এইটার পেছনে সরকারের একটা দায়িত্বহীনতার পরিচয় আছে, আগের সরকারের, সেটা আমি বলবো। কারণ হাম্বানটোটা বলে একটা জায়গা আছে, যেখান থেকে আগে যিনি মহিন্দা রাজাপাকসে, উনি ওখান থেকে বিলং করতেন। তো ওখানে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বানানো হয়েছে, বন্দর বানানো হয়েছে। ওই ক্রিকেট স্টেডিয়াম করতে গিয়ে ওখানে সব ময়ূরকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে, এবং এই যে বলা যায় দক্ষিণের দিক থেকে মাঝের দিকটায় নিয়ে আসা হয়েছে, এবং অন্য ময়ূরের ডিম
আমি যদ্দূর জানি সাপ খায়, হুম হুম। ওই দিকটায় প্রচুর সাপ ছিল, তো কন্ট্রোলে থাকতো সংখ্যাটা। আচ্ছা, অন্য জায়গায় যখন রিলোকেট করা হচ্ছিল তখন হচ্ছে যে ওই সাইকেলটা ভেঙে গেছে, সাইকেলটা ভেঙে গেছে আর কি। এবং এই জন্য এত বেশি সংখ্যায় ওরা মানে রীতিমতো বলবো মানে উৎপাতে, ময়ূরের উৎপাতে বলবো ত্যক্ত বিরক্ত। মানে আমরা ময়ূর দেখতেই পারি না, আর একটা দেশ শ্রীলঙ্কা যেটার মানুষ ময়ূরের উৎপাতে বিরক্ত। মানে আমরা কি তো অদ্ভুত। দেখতে পাই মানে চিড়িয়াখানায়, হ্যাঁ, অথচ আমাদেরও ছিল ময়ূর প্রাকৃতিক পরিবেশে। কি আর করা যাবে, আমাদের কিছু করার নাই। এইবার আমরা একটু ঢুকি হচ্ছে আপনার কাশ্মীর টু কন্যাকুমারী সাইকেল, যেটার কথা শুনে আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম যে এই লোকটার সঙ্গে আমার দেখা করা দরকার। এই ঘটনাটা কেন ঘটিয়েছিলেন আসলে? আচ্ছা, এটার পেছনে একটা কারণ আছে। আমি ভারতে অনেক বছর ধরেই যাই, সেটা শৈলারোহণ, রক ক্লাইম্বিং এর সূত্রে, পর্বতারোহণের সূত্রে, এবং সেটা যেখানটায় আসলে শৈলারোহণ করা যায় বা পর্বতারোহণ করা যায় সেই সব জায়গাতে আমার বলবো বিচরণ সীমাবদ্ধ ছিল। কিন্তু ছোটবেলায় তো একটা লাইন পড়ছি, এটা খুব মাথায় ছিল যে যা আছে জগতে তাই আছে ভারতে। মানে ওই টেরেনের দিক দিয়ে আমি যদি চিন্তা করি, বলা হয় যে মরু থেকে মেরু, মেরুকে আসলে বলতে হবে বরফ, তো সবই ওই সব কিছুই আসলে ভারতে আছে। তা আমি চাচ্ছি না একটা ভ্রমণে এই সবগুলো এলিমেন্টকে একসাথে যদি দেখা যেত, এটা ভাবছিলাম। তো তখন মাথায় আসে যে আচ্ছা না, কেন ইন্ডিয়ার সবচেয়ে যেটা লংগেস্ট হাইওয়ে NH44 বলে, ন্যাশনাল হাইওয়ে 44, সেটা ধরে সাইকেল চালায় না কেন? এর আগে আমি আমার দেশের লংগেস্ট হাইওয়ে, আমি মানে যেটা সম্ভব আর কি, লংগেস্ট হাইওয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেটাই সাইকেল চালিয়েছি, তো এইটা কেন নয়? তখন এই ভাবনাটা মাথায় আসলো যে এক ভ্রমণে এই যত এলিমেন্ট আছে, সেটা ডেজার্ট হোক, সাগর, লেক, নদী, সবুজ পাহাড় বলবো, বরফের শুভ্র পর্বত, সব একসাথে দেখার, এবং একই সাথে ইন্ডিয়ার সেই কালচারাল ঐতিহ্যগুলো একসাথে দেখার, এবং উত্তর ভারত, দক্ষিণ ভারত, মধ্য ভারত, এই চেঞ্জটুকু, একদম এই চেঞ্জটুকু দেখা, এইটার আমি বলবো প্রচ্ছন্ন লোভেই যাওয়া। এটা শেষ করেছিলেন কয়দিনে? এইটা আমি এটা প্রায় 4000 কিলোমিটার লেন্থ, আমি 30 দিনে এটা চালিয়েছি। এই যে 4000 কিলোমিটার, মানে এই 4000 কিলোমিটার, এটা শুনলেই কেমন একটা লাগে না? 4000 কিলোমিটার একটা মানুষ সাইকেল চালিয়েছে, মানে এই যে শক্তি, এটা কোত্থেকে আসে? এইটা বলবো তো, এটা মোর হচ্ছে মেন্টাল গেম, যে আমি যাবো, এই ডিটারমিনেশন টুকু ছিল। আর একই সাথে এই যে নতুন একটা ভূখণ্ড দেখা, ওই যে সেই আবার রাস্তায় নামার লোভ, আর নতুন অভিজ্ঞতার লোভ আসলে, যে ধীরে ধীরে তো আমাকে এগুলা খানিকটা হলো, একটু হলো, আমি বলবো যে সমৃদ্ধ করছে এই এত সব অভিজ্ঞতা। এবং আরেকটা ব্যাপার ছিল যে হোটেল টোটেলে থাকবো না, তো এবং থাকাটাও যাতে অ্যাডভেঞ্চার হয় বা একটা থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হয়। তো আমি যাত্রাপথে যেসব জায়গায় থেকেছি, মূলত গুরুদুয়ারাগুলোতে থেকেছি, মানে শিখদের যে উপাসনালয়, মানে শিখদের উপাসনালয় সবচেয়ে একটা ভালো জিনিস, সেটা সকল ধর্মের, সকল বর্ণের লোকের জন্য এর দুয়ার সবসময় খোলা। সেই শিখদের গুরুদুয়ারা, উপাসনালয়, গুরুদুয়ারাতে থেকেছি মূলত। এছাড়া ধাবাগুলো, রাস্তার পাশের যে হাইওয়ের ধাবা, যে চারপাইগুলোতে থাকা হতো, একটা অসাধারণ এক্সপেরিয়েন্স। এবং পেট্রোল পাম্পে তাঁবু খাটিয়ে, পেট্রোল পাম্পে তাঁবু খাটিয়ে থাকা। তো এই ওখানেও তো অনেক লোকের সাথে আসলে ইন্টারেকশন হচ্ছে, এইসব সবকিছু মিলিয়ে এইসবের লোভে যাওয়া বলবো আমি আসলে। ভারতের সাধারণ মানুষও কি একই রকম, যে ওয়েলকামিং বা কোনো ধরনের ইনটলারেন্স নাই? একদমই না। আমি যদিও মানে এখন হয়তো অনেক ক্ষেত্রে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমি যেটা 2023-এর এপ্রিল মেতে একদম খুব গরমে করেছি, কিন্তু স্টিল আমি বলবো এটা তো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কোনো একটা অসুবিধা হচ্ছে, মানুষগুলো তো একই আছে, এবং মানুষে তো আসলে এই বলবো যে কূটনৈতিক সম্পর্কে যে বলবো টানাপোড়েন, সেটা তো মানুষে নেই। এটা আমার কাছে কখনোই মনে হয়নি এক মুহূর্তের জন্য। এবং মানে বলবো যে আমি তো একদম অচেনা দেশের ছেলে, যে ওই ল্যাঙ্গুয়েজটা ঠিক বলতে পারি না, কিন্তু আমার কোনোখানেই কখনোই আনসেফ মনে হয়নি। তার মানে এটা প্রমাণিত যে সাধারণ মানুষ আসলে সাধারণ মানুষের সঙ্গে সবসময় একটা সৌহার্দ্যের মধ্যেই থাকে, একদম কোনো সন্দেহ নেই। মানে এই যে আপনি আসলেন যে 44 হাইওয়ে ধরে, ন্যাশনাল হাইওয়ে ধরে ইন্ডিয়ার, এই এক্সপেরিয়েন্সটা আপনি যদি খুব অল্প সময়ের জন্য আমাদের বলেন আর কি। আচ্ছা,
ছোট্ট মানে যে দুই একটা জিনিস খুব এক্সাইট করেছে আমাকে, সেই দুই একটা বলি। একটা জিনিস দেখেছি কোষ মিনার বলে। আচ্ছা, দূরত্বের একক এক সময়, এখন না আমরা মাইল কিলোমিটার বলি, এক সময় ছিল ক্রোশ। ক্রোশ, এই যে আগের বাংলা সাহিত্যে একটু পেছন দিকটার আমি যদি বলি যে ঊনবিংশ বিংশ শতাব্দীর যদি আমি লিটারেচার দেখি, তখন ক্রোশ শব্দটা অনেক জায়গায় ব্যবহার হয়েছে, বা বিংশ শতাব্দীর প্রথম দিকের যদি আমি বলি। তো ওই ক্রোশ, যে ক্রোশকে বলা হয় হিন্দিতে বা উর্দুতে কোষ। কোষ মানে 1 ক্রোশ সমান হচ্ছে তো 2 মাইল বা 3.2 কিলোমিটার। তো সেই জায়গায় এই হাইওয়েতে এখনও অনেক জায়গায় সেই মিনারগুলো আছে। এবং এখন যে আমরা যেসব মাইল ফলক ইউজ করি, যে হলুদ ধরনের মাইল ফলক, ওগুলাতে এইসব মিনার, এবং ওখানে একটা লিটারালি একটা করে মিনার বানানো হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, সহজ কথা, মাইলস্টোন। কিন্তু ওখানটায় মিনার আছে। আচ্ছা। এবং এই মিনার এখনো, কোষ মিনার এখনো অনেকগুলো রয়ে গেছে। মূলত আসলে মোগলদের হাত ধরেই এগুলা হচ্ছে বলবো খুব বেশি ছড়িয়েছে। মানে এটা শুরু হয়েছিল আমাদের টেকনাফ থেকে একদম আফগানিস্তান কাবুল পর্যন্ত, একদম মধ্য এশিয়াকে কানেক্ট করেছে যে রাস্তা, এই জায়গাটায় ছিল। আনলাকিলি আমাদের দেশে তো এখন এই মুহূর্তে কিছু, আমরা তো একদম জাতি হিসেবে কনজারভেশনিস্ট না। হ্যাঁ, তো ভারতে এবং পাকিস্তানের লাহোরে কিছু রয়ে গেছে। তো ভারতে মূলত হরিয়ানার পাঞ্জাবে রয়ে গেছে। তো এই কোষ মিনারগুলো দেখা, এইটা বলবো আমার জন্য মানে অসম্ভব দারুণ একটা অভিজ্ঞতা। এবং শুধু যে মাইল ফলক হিসেবে কাজ করতো সেটা না, এগুলা রিলে স্টেশন হিসেবে কাজ করতো। যে রাজার কোনো একটা সংবাদ দূরবর্তী হচ্ছে প্রজার কাছে পৌঁছানো, বা দূরবর্তী যে লোকালয় সেখানটায় পৌঁছানো, ওখানে অশ্বারোহীরা থাকতো, যারা পথচারী ছিলেন তাদের জন্য কূপের ব্যবস্থা থাকতো, থাকার ব্যবস্থা থাকতো, এগুলো দূরে ক্যারাভান সরাই থাকতো। এই জিনিসটা দেখায়, এটা বলে আমার জন্য মানে অসম্ভব আনন্দময় একটা অভিজ্ঞতা। মানে এটা কি প্রতি 1 ক্রোশ পর পর ছিল? কিন্তু সবগুলা হয়তো এখন আর ফাংশন নেই, আমার অনেকগুলো দেখার সৌভাগ্য হয়েছে। মানে ওইটা শুধু মাইলস্টোন নয়, একদম ওটা আলাদা একটা এস্টাবলিশমেন্টই আসলে। একদম একদম। এবং একই সাথে বলা যায় যে ওই সময়ের হয়তো যারা রাজা সম্রাট ছিলেন, ওরা যে আসলে প্রজাদের কথা ভাবতেন, সেটার যে পানীয়ের জন্য কূপ ছিল অনেকটা জায়গায়, দূরে হয়তো ক্যারাভেন সরাই ছিল, অশ্বারোহীরা ছিল, কারো কোনো অসুবিধা হলে, বা ওই যে রিলে স্টেশন হিসেবে কাজ করতো, পরের যদি কোষ মিনার সেখানটাই মেসেজটা পৌঁছে দেওয়া বার্তাবাহকের মধ্যে, এই ব্যাপারগুলো ছিল। মানে ওটা একটা সিস্টেম, আসলে সিস্টেমের অংশ। এতদিন আমি যে তথ্যটা জানতাম যে এই মানে মাইলস্টোন যেগুলো তৈরি হয়েছে, আসলে এটাকে আমি জানতাম যে এটা ব্রিটিশ সৈন্যদের কাজ। তার মানে ব্যাপারটা ব্রিটিশ সৈন্য না, এটা অনেক পুরনো জিনিস, আসলে দুর্দান্ত জিনিস। এবং সেটা এখনো ভারতের কিছু অংশে আছে, পাকিস্তানের লাহোরে পাওয়া যাবে। দারুণ জিনিস এটা, মানে শেখা হলো আর কি জিনিসটা নতুন করে। আর যেটা আমরা মানে একটু জানতে চাই, এই যে 4000 কিলোমিটার সাইকেল চালানো, সাইকেল তো একটা যন্ত্র একদম, এবং শরীরও আসলে খানিকটা যন্ত্রই তো আসলে। এই দুই যন্ত্রের মেলবন্ধন মাঝে মাঝে তো টুটে যায়, তখন কি করেন? বিরান প্রান্তরে সাইকেল নষ্ট হলো বা কিছু একটা, এরকম কোন এক্সপেরিয়েন্স আছে? অনেক অনেক অসংখ্যবার হয়েছে, অসংখ্যবার সাইকেল লিক হয়েছে। তো এরকম হয়েছে। তো আমি হচ্ছে যাবার আগে চট্টগ্রামে আমাদের ভাই আছেন বাদল ভাই, উনি সাইকেল সারান উনি। আচ্ছা। তো ওনার সাইকেল সারাইয়ের দোকানে আমি খুব বেসিক জিনিসগুলো শিখে গেছি। তো আমি লিক সারাতে পারতাম, এক্সট্রা টিউব ছিল, টিউব চেঞ্জ করতে পারতাম, এবং আমার কাছে একদম খুব বেসিক ইকুইপমেন্টগুলো ছিল। তো যখন এরকম হয়েছে, বেশিরভাগ জায়গাতে হাইওয়েতে তো এরকম দোকান নেই যেখানে আমি সহজেই সাইকেল সারাতে পারবো। যেখানেই হয়েছে আমি নিজেই যন্ত্রপাতি বের করে সাইকেল সারিয়ে নিতাম। তার মানে হচ্ছে আপনি শিখেছেন প্রাতিষ্ঠানিকভাবে ডাক্তারি, আর এইসব করতে গিয়ে শিখেছেন সাইকেলের মেকানিক করা, এবং আরো অনেক কিছু শিখতে হয়েছে। আর কি কি শিখতে হয়েছে বাবু ভাই? এইটা আমি সবচেয়ে মানে যে জিনিসটা আমি বলবো যে এই পুরো আমার দিনের অ্যাডভেঞ্চার জার্নিতে যে জিনিসটা সবচেয়ে বেশি শিখেছি সেটা হলো মিনিমালিস্টিক হওয়া। ওকে, মানে এক কথায় যদি আমি এটা বলি যে সেলফ সাফিসিয়েন্ট থাকা এবং মিনিমালিস্টিক হওয়া, কত কম ইম্প্যাক্ট ফেলে পৃথিবীতে বেঁচে থাকা যায়, এই জিনিসটা আমি প্র্যাকটিস করি। এটা পাহাড় থেকে সবচেয়ে বেশি শিখি। পাহাড়ের গল্প যদি এখন হচ্ছে না, তারপর ছোট্ট করে বলে রাখি, পাহাড় থেকে আসলে এই শিক্ষাটুকু আসে, যেটা আমি যখন এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাচ্ছি, আমি আর কিচ্ছু ভাবছি না, যে আমার মাথার উপর একটা তাঁবু হলেই হলো, আর বরফ গলিয়ে পানি পাওয়া গেলেই হলো, আর আমি এখানে আমার
কেরিয়ারের কথা ভাবছি না, আমার ফ্যামিলির কথা ভাবছি না ওই সময়টুকু থেকে, ওই সময়টাতে আমার অভিযানের অর্থের কিভাবে যোগান হবে বা এনিথিং, আমি আর কিচ্ছু ভাবছি না। এই অল্প এটুকু পেলেই আমার তুষ্টি বলবো আমি এটা। আচ্ছা, এইটুকু আমি বলবো, মানে ওভারঅল এইটুকু শিখেছি। নানান সময় শিখতে হয়েছে, কিন্তু আমি যদি এক শব্দে বলি সেটা মিনিমালিস্টিক জীবন আসলে যাপন করা খুব কঠিন, এটা খুব কঠিন ব্যাপার। আপনি নিশ্চয়ই উপলব্ধি করেন ব্যাপারটা, এবং যারা খানিকটা চেষ্টা করে তারাও এটা উপলব্ধি করে। এবং ঢাকা শহরে বা আমাদের মতন সোসাইটিতে মিনিমালিস্টিক হওয়া আসলে এক ধরনের সামাজিক চাপও বটে। সামাজিক চাপ, এটা ভীষণ রকমের সামাজিক চাপ। যে এই মানুষটা কেন এরকম, এই মানুষটা কি তাহলে অর্থনৈতিক সংকট, এই মানুষটা কি, এই যে একটা মানসিক প্রেশার থাকে, সামাজিক প্রেশার থাকে। এই জন্যই হয়তো অনেকেই আসলে মিনিমালিস্টিক হইতে পারেন না। কিন্তু বাবর ভাইকে আপনারা দেখতেই পারেন যে হোয়াটএভার, এগুলো নিয়ে আর পরে কথা হবে, সেগুলো আলাদা আলাপ। বাবু ভাই, দ্য এন্ড আসলে ওই আপনার এই 4.5 বা 4,000 কিলোমিটার সাইক্লিং এর এন্ডটা কি হলো আসলে? শেষটা হলো হচ্ছে কন্যাকুমারী, একদম ভারতের সর্বদক্ষিণের বিন্দু, তামিলনাড়ুতে পড়েছে। এবং জায়গাটা এত সুদিং, এবং আমি পুরো জার্নিতে এবার প্রথম সাগর দেখলাম। এবং সেই জায়গাটা 3টা সাগরের মিলনস্থল, যে আরব সাগর, বঙ্গ উপসাগর এবং ভারত মহাসাগর, 3টা। এবং যেটা আবার স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এখানটায়। তো এই জায়গাটাই শেষ করতে পারা, এটা বলবো মানে এটা পার্সোনালি আমার জন্য খুবই সুদিং। পরের দিন আমি বিবেকানন্দ রক যেটাই আছে সেটাইও যাওয়ার সুযোগ হয়েছে। এবং শেষে যেটা মনে হয় যে এটা লাস্ট কয়েকদিনই হয় যে কোনো অভিযানে, যে আর এটা শেষ হয়ে যাচ্ছে, কালকে থেকে নতুন কোনো গল্প নাই, নতুন কোনো রাস্তা নাই, বা হাসি মুখে কেউ আমাকে এটা সেটা এগিয়ে দিচ্ছে বা হাসি বিনিময় করছে, এই জিনিসটা আর হবে না। এইটা মানে ভাবতে হচ্ছে মনটা খারাপ হয়। আপনি ওখান থেকে কন্যাকুমারী থেকে কি পরে মানে কিসে মানে চলে আসছিলেন? আমি ট্রেনে ব্যাক করেছি, আমি কলকাতায় ট্রেনে ব্যাক করেছি। একেবারে সাইক্লিং ওখানেই এন্ড এক্স্যাক্টলি। তারপরে আপনি ব্যাক করেছেন নাগেরকোয়েল বলে একটা জায়গা আছে কন্যাকুমারী থেকে 20 কিলোমিটার, ওখান থেকে সাইকেলে ওখানটাই গেলাম, পরে ওখান থেকে ট্রেনে। এই যে আপনি সাইকেলে ঘুরে বেড়ান বা এই কখনো সাইকেল হারানোর গল্প হয় নাই? এটা আমার 3 নম্বর সাইকেল, এখন যে সাইকেলটা আমি চালাই। আগের 2টো সাইকেল চুরি হয়ে গেছে বাংলাদেশ থেকে, এবং একবার চট্টগ্রামে আমার বন্ধুর কাছে ছিল, দীপ্তিমান জিতু, ও তখন আমার সাইকেলটা নিয়েই টেকনাফ তেঁতুলিয়া ভ্রমণে বেরিয়েছিল, ওর কাছেই ছিল। ও আমাদের মাঝে নেই, 2022 সালে ওকে আমরা হারিয়েছি। ওর বাসার নিচে থেকে ওটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছিলো। ওটা আমার অনেকগুলা বলবো যে সাইকেল রাইডের স্মৃতি ছিল। ইভেন আমার যে বন্ধুর কথা, জিতুর কথা বলছি, জিতুরও এটাতে মানে লম্বা রাইড দেওয়ার স্মৃতি ছিল। তো আমার চেয়ে দেখা যাচ্ছে ওরই খুব মন খারাপ হয়েছিল যে ওর এত স্মৃতি এটার সাথে। এছাড়া আরেকটা সাইকেল আমি আমার সিলেটের বাসার থেকে হারিয়েছি, বাসার নিচের থেকে। এটা আমার 3 নম্বর সাইকেল। তবে ভ্রমণে গিয়ে কখনো হয়নি। আমি এটি জানতে চাচ্ছিলাম যে ভ্রমণে হয়েছে না, ভ্রমণে হয়নি। বাবর ভাই, আপনি যতই আমাকে প্রথমেই নিষেধ করে দেন যে এভারেস্টের গল্প হবে না, কিন্তু নাপিত দেখলে নরুনের কথা মানুষের মনে হবেই। সেই ক্ষেত্রে আসলে এভারেস্টের গল্প খানিক করতেই হবে। সেটা আসলে আমার যতটা না আগ্রহ, আমি প্রচুর পড়েছি আপনার এইসব বিষয়ে লেখা, প্রচুর কথা শুনেছি দর্শকদের জন্য। এভারেস্ট তো গত বছর ক্লাইম্ব হয়েছে। গত বছর এভারেস্টের সাথে আরেকটা শিখরও ছোঁয়ার সৌভাগ্য হয়েছে, সেটা হলো লোৎসে। এটা পৃথিবীর 4র্থ সর্বোচ্চ পর্বত। এবং ছোট্ট করে বলি, এটা 2 মাসের একটা অভিযান। এবং এভারেস্ট আমাদের দেশ থেকে আমার আগে আরও 5 জন এটা ক্লাইম্ব করেছেন। এবং এরপরে একটা গ্যাপ ছিল, এটা আমি বলবো আমাদের দেশে যারা পর্বতারোহণ শুরু করেছেন প্রথম দিকটায়, ওরা যখন একটা সময় এক্সপিরিয়েন্স হলেন এবং ব্লুম করতে শুরু করলেন, আমি বলবো 2010 থেকে 13 এই সময়টায়। ওই সময় কিন্তু আমাদের 5বার এভারেস্ট ক্লাইম্ব হয়েছে, বা 8000 মিটার পর্বতে অনেকগুলা অভিযান হয়েছে। কারণ ওনারা এর আগের সময়টুকুতে কিন্তু ওনারা তৈরি হচ্ছিলেন সবাই। এরপরে একটা আমি বলবো যে এরপরে যে আমাদের খুব খরা গেছে এটা বলবো না, কিন্তু একটা বলবো যে এরকম 8000 মিটার অভিযান হয়েছে, সে হয়নি সেটাও না, কম হয়েছে রিলেটিভলি। এবং আমাদের একটা খুব মর্মান্তিক ঘটনাও আছে। এক্স্যাক্টলি, মানে আমার আগে যিনি এভারেস্ট আরোহণ করেছেন,
সজল খালেদ ভাই, সজল খালেদ ভাইকে আমরা 13 সালে হারিয়েছি। এইটাও হয়তো অনেক ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করতে পারে, মানসিক বাধা আমি বলবো অনেকের ক্ষেত্রে, যে এরকম হতে পারে। তো এরপর একটা লম্বা সময় বলবো আমি এই বড় পর্বতে অভিযান, যে 8000 মিটার হয়েছে, অবশ্যই 8000 মিটারগুলো সবগুলোই বড় মাউন্টেন, কিন্তু ওই 10 থেকে 13-র মধ্যে যতগুলো অভিযান হয়েছে বা 13-14 এই সময়টুকুতে পরে খানিকটা কমই হয়েছে, কম হয়েছে, রাইট। তো পরে আমি যখন ভাবলাম যে আসলে এবার আমি 2022 সালে আমাদাবলাম ক্লাইম্ব করার পরে আমি তখন আসলে ভাবতে শুরু করলাম, একদম খুব সিরিয়াসলি ভাবতে শুরু করলাম যে না, মানে ইট ইজ হাই টাইম ফর এভারেস্ট। আমি একটু যেহেতু চ্যালেঞ্জিং কিছু করতে সবসময় পছন্দ করি, মাউন্টেনিয়ারিংয়ে আমরা বলি অলওয়েজ এ লিটল হায়ার, পরের চ্যালেঞ্জটা। তো ওইটা করতে গিয়েই হচ্ছে এভারেস্টের সাথে লোৎসেটাও বেছে নেওয়া, এবং 2 মাসের একটা অভিযান। অনেকে ভাবতে পারেন কেন 2 মাস, এর দিন কেন লাগবে? এটা হলো অ্যাক্লেমাটাইজেশন বা খাপ খাওয়ানো শরীরকে, এই প্রসেসটা করতে গিয়ে হয় 2টা ব্যাপার হয়। একটা হলো শরীরকে অতি উচ্চতার সাথে খাপ খাওয়াতে হয়, একই সাথে নিম্ন তাপমাত্রা, দুটো করতে গিয়ে এই সময়টুকু লাগে। এবং এভারেস্ট ক্লাইম্ব করা, এটা তো আমি বলবো যে আমার পার্সোনালি অনেক বেশি ফ্যাসিনেশন ছিল না এভারেস্ট নিয়ে। আমি মাউন্টেনিয়ারিং করতে চাই, কিন্তু একদম অনেক বেশি ফ্যাসিনেশন সেটা বলবো না। তবে হ্যাঁ, সকল পর্বতারোহিত একটা ব্যাপার থাকেই যে এটা পৃথিবীর সর্বোচ্চ পর্বত, পৃথিবীর সর্বোচ্চ বিন্দু থেকে একদম বাকি দুনিয়া দেখার একটা লোক তো আছে। সেইটা আমি শুনতে চাই যে সেটা মানে বিষয়টা কেমন লাগলো যখন আপনি দেখলেন? হ্যাঁ, এটা আবার লোকে আমাকে জিজ্ঞাসা করে যে কি দেখা যায় পাহাড় থেকে। তো আমি বলবো মানে কোন একটা পাহাড়ের চূড়ে হলে আরো পাহাড় দেখা যায়, আর কিছু দেখা যায় না, অন্য বিল্ডিং শহর এটা সেটা দেখা যায়। তবে আমি খুব আগ্রহ নিয়ে যেটা দেখছিলাম সেটা হচ্ছে, আমি নেপালের দিক থেকে ক্লাইম্ব করেছি, তো তিব্বতের দিকটা হচ্ছে আমি অসীম আগ্রহ নিয়ে দেখছিলাম, কারণ ছোটবেলা থেকে পড়ে এসেছি নিষিদ্ধ দেশ, নগরীর নিষিদ্ধ নগরীর নাম লাসা। তো সেইটা দেখছিলাম মুগ্ধ চোখে, এবং মানে বারবার মনে হচ্ছিল যে এই চোখের কত কি পাওয়ার বাকি ছিল এতদিন। এটা খুব দেখা যায় ওখান থেকে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, কিন্তু ওই যে আবার ওয়েদারও খুব ফ্লাকচুয়েট করে, যে ম্যাগ এসে ঢেকে দেয়, কিন্তু মানে শুধু পাহাড়ই দেখা যায় আসলে। তিব্বতের দিকটাই হচ্ছে একদম দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো বলবো বাদামি পাহাড়ের সারি, যেটার চূড়ায় হয়তো অল্প অল্প একটু আইস আছে, এটা খুব বেশি দেখা যায়। তো এই যথেষ্ট আগ্রহ নিয়ে সেটা দেখেছি। তবে এভারেস্টের চেয়ে আমি বলবো সৌন্দর্যের দিক দিয়ে বা ক্লাইম্ব করে আনন্দের দিক দিয়ে লোৎসে আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে। সেটা এভারেস্ট ক্লাইম্বের একদিন পরেই লোৎসের উদ্দেশ্যে রওনা দিই, এবং লাকিলি আমি যেদিন ক্লাইম্ব করছিলাম, যেহেতু রাতে সামিট পুষে বেরোতে হয়, আমি রাত 9টার দিকে করে বেরিয়েছি। ওই দিন বুদ্ধ পূর্ণিমা ছিল, মানে একেবারে উজ্জ্বল ব্যাপার, একদম মানে অসম্ভব উজ্জ্বল চন্দ্রালোক। এবং আমরা রাতে যেহেতু ক্লাইম্ব করি, আমরা খুব হাই পাওয়ারের হেডল্যাম্প ব্যবহার করি, কিন্তু ওই দিন বারবার আমার এত ভালো চন্দ্রালোক ছিল যে ওটা বন্ধ করেও ক্লাইম্ব করা ছিল, এবং সেই আইসগুলোকে মনে হচ্ছিল যে মানে মাখনের মতো, মানে একটা বলে না যে ঠিকরে পড়া আলো, একদম ব্যাপারটা কি এরকম? একদম ওইটা বলবো আমি পার্সোনালি, আমার কাছে ওই রাতটা মানে অসম্ভব বলবো সুন্দর একটা রাত। মানে এইসবের জন্য কি বারবার এই মৃত্যুর হাতছানিতে সাড়া দেওয়া যায় আসলে? একদম এবং এই গল্পটা এ নিয়ে কোনো ডাউট নেই, ওই চ্যালেঞ্জটুকু নেয়া, যে একটু নিজেকে আরেকটু হলেও ছাড়িয়ে যাওয়া, এবং ওই বোধটুকু আসলে আমি বলবো যে ওই পাহাড়ের সামনে দাঁড়ালে এটা খুব মনে হয় যে নিজের অনুত্বের বোধ, যে আপনি আসলে কত ছোট। আমরা বলি যে লোকে বলে যে এভারেস্ট জয় করেছে, তো পাহাড় তো জয় করা যায় না। আমি 5 ফিট 8 ইঞ্চি, আর এভারেস্ট 29,031 ফিট বা লোৎসে 27,940 ফুট। আমি আসলে কিভাবে একটা ক্ষুদ্র মানব সন্তান কিভাবে মানে এটাকে জয় করতে পারি? আমি ছুঁতে পারি, ছুঁয়ে দেখা যায়, তার উপরে ওঠা যায়, এই আসলে, এবং ওই আনন্দটা নেওয়া যায় আসলে, ওই আনন্দটা। আর যেটা আসলে আমি যেটা পার্সোনালি জানতে চাইবো, যে এই যে পাহাড়ে ওঠা, অতি উচ্চতায় ওঠা এবং নিম্ন তাপমাত্রা যেটা আপনি বললেন, এবং আমি আরও অনেকের কাছে শুনেছি যারা হিমালয়ে ট্রেকিংয়ে যায় বা আমাদাবলাম পর্যন্ত উঠেছে, যে এই যে এটা তো পুরো একটা মানে ভীষণ রকমের সায়েন্স এবং কেমিস্ট্রির ব্যাপার, সেইটা আসলে কতটা কঠিন একজন মানুষের জন্য? ফিজিক্যালি তো খুবই ডিমান্ডিং বা এক্সস্টিং আমি বলবো, যে পর্বতারোহণ, যে কোনো ধরনের পর্বতারোহণ।
যেখানে হয়তো আমি যদি একদম অতি উচ্চতার কথা বলি, ডেথ জোন যেটা বলে 8,000 মিটার বা 26,000 ফুটের বেশি উচ্চতা যে জায়গাটাকে ডেথ জোন বলা হয়, ডেথ জোন হলে শরীর আসলে ওই সময় আপনার মরতে শুরু করে। আচ্ছা। আমি যদি স্পেসিফিক ওই মানে একটু সহজ ভাষায় বলি, আমাদের সব সময় তো শরীরে কোষ তৈরি হচ্ছে, সেই প্রসেসটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা। এবং কোষ তো নতুন তৈরি হচ্ছে না, কোষ যা ছিল মরতে শুরু করেছে। এবং আপনি অনেক বেশি সময় সেখানে থাকাটা উচিত না। এবং ছোটোখাটো কাজ যেটা আপনি এইখানে সমুদ্র সমতলে বসে খুব সহজে করতে পারেন, যে জুতার ফিতে বাঁধা, এটা তো কোনো কাজই না আসলে, সেটাই হয়তো অনেক কষ্টে সেটা আপনাকে অনেক এফোর্ট দিয়ে করতে হবে, ছোটোখাটো কাজ। তো এই ব্যাপারগুলো তো থাকে, এটা এই জন্য ওই রকমভাবে আসলে ট্রেনিং নিয়ে যাওয়া উচিত, বা ওই প্রিপারেশনটুকু নিয়ে যাওয়া উচিত। আমি যদি শুধু এক্সজশনের গল্পই বলি, বা আমি সবসময় এক্সস্টেডই থাকি, আমি তো উপভোগ করতে পারবো না। দিন শেষে তো আমি সেজন্য যে উপভোগ করতেই যাই। এখন সেটা যদি আমার উপভোগের গল্প না হয়ে আমার সবসময় যে আমি সাফার করে যাচ্ছি সেটা হয়, যে আমার পার্সোনালি আমি মনে হয় যে আমি কখন আর যাব না। সেটা হচ্ছে আমি যেদিন থেকে আসলে উপভোগ করব না, উপভোগের বদলে ফিজিক্যাল এক্সজশন অনেক বেশি হয়ে যাবে, সেদিন থেকে আমি পাহাড়ে যাব না, একদমই যেতে চাই না। মানে এই যে সায়েন্স যেটা আপনি বললেন, যে শরীর একসময় আসলে মরতে শুরু করে, মানে লিটারালি মরতে শুরু করে, কোষ তৈরি হয় না, অক্সিজেন কম, অক্সিজেন কমের কারণেই তো নানান সমস্যাগুলো হচ্ছে। এই তারপরেও যাচ্ছেন, তারপরেও ফিরছেন, এবং অনেকেই আর ফিরছেন না। সব গল্প, মানে কখনো কি এটা মনে হয়েছে যে আপনি যখন উঠছেন পাহাড়ে, তখন কি কখনো মনে হয়েছে যে আমি নাও ফিরতে পারি? এইটা আমার মনে হয়নি। এটা আমার পার্সোনালি, আমি ওই যে ট্রেনিং নেওয়ার সময় আমার মনে হচ্ছিল যে আমি সবসময় এটা ভাবি, এইভাবে ভাবি আর কি, যে মানে there are 3 reasons for my failure, যে not enough training and not enough training. তো আমি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করেছি, এবং এই আইডিয়াটুকু আমার ছিল, যদি এই পর্বত এই বছরে একজনও যদি চূড়ায় ওঠে, সেটা যাতে আমি হই। ওই প্রিপারেশনটুকু ছিল। তো আমার কখনো এরকম মনে হয়নি যে আমি ফিরতে পারবো না, বা এটা আমার এই ভাবনা আমি কখনো মাথায় আনিনি। এবং তবে হ্যাঁ, আমি পর্বতে ভয় পেয়েছি এবারই প্রথমবারের মতো, মানে এভারেস্ট থেকে নামার সময়, যে আমি যখন আমার 2 মঙ্গোলিয়ান হচ্ছে আমার এই 3-4 দিন আগে মারা গিয়েছিল ওই পর্বতে ক্লাইম্ব করতে গিয়ে, ওদের একজনের ডেড বডি যখন আমি দেখেছি, আমি জানি হি ওয়াজ ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং, খুবই এক্সপেরিয়েন্স মাউন্টেনিয়ার। তো ওর এরকম পরিণতি দেখার পর আমি বলবো পর্বতে আমি প্রথমবার ভয় পেয়েছি, যে এরকম পৃথিবীর সবচেয়ে মোটিভেটেড পার্সনের মধ্যে একজন তারা, যে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করতে এসছে, তাদের এরকম একদম শক্তিশালী ক্লাইম্বার এরকম পরিণতি, এইটা তখন আমি প্রথমবারের মতো ভয় পেয়েছি। কি বলবো, যে এভারেস্ট তো এভারেস্টই আছে, হিমালয়, নেপাল, শ্রীলঙ্কা তার মতো, বাংলাদেশের মতো, এই বৈচিত্র্য ছুঁয়ে দেখা, এটা খুবই ফিলোসফিক্যাল আলাপ হয়ে যাচ্ছে আমার ভ্রমণের চেয়ে, অ্যাডভেঞ্চারের চেয়ে। হ্যাঁ, কোথায় আপনি একটু রোমাঞ্চের গল্প শোনাবেন তা নেওয়ার হোয়াটএভার, জানতে চাচ্ছি এই যে ফিলোসফিক্যাল জার্নি, এইটা একটা ফিলোসফিক্যাল জার্নি ডেফিনেটলি। এই জার্নিটা আসলে কিভাবে উপভোগ করেন আপনি? যেটা আপনি বললেন একটু আগে, যে যেদিন থেকে আমি আসলে উপভোগ করবো না, সেদিন থেকে আমি ছেড়ে দেবো জায়গাটা, এটা খুবই দুর্দান্ত একটা ডিসিশন ডেফিনেটলি। আমি বলছি যে এই উপভোগটা আসলে কিভাবে করেন, কিভাবে হয় ভেতর থেকে? নাম্বার 1 একটা হলো আমি নিজের সঙ্গে খুব উপভোগ করি। তো এই যে নিজের সঙ্গে চলা, পথ চলতে ক্লাইম্ব করতে এই যে নিজের সাথে যে বোঝাপড়াটা হচ্ছে, এইটা পার্সোনালি খুব আনন্দ দেয়, আমাকে খুবই আনন্দ দেয়। আর আমি সবসময় যে মানে এটা বলবো যে জীবনের কাছে গ্রেটফুল থাকি যে আমি এরকম সুযোগ পাচ্ছি। তো খুব বেশি লোকজনের এইরকম সুযোগ হয়ে ওঠে না। আর এই গ্রেটফুলনেসটুকু থাকে, প্রকৃতির কাছেও থাকে, যে আমি এই যে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে বাকি দুনিয়া দেখার সৌভাগ্যতা আসলে খুব অল্প হাতে গোনা অল্প লোকের হয়, এবং ওই গ্রেটফুলনেসটুকু থাকে। একই সাথে আমি বলবো যে এই যে প্রকৃতির, আমি যদি টাইম লাইন ভাবি, যে প্রকৃতি মানে পৃথিবী কবে শুরু হয়েছে আর আজকে পর্যন্ত পৃথিবী আরও হাজার বছর থাকবে, এই টাইম লাইনে তো খুবই ক্ষুদ্র একটা কণা ওর অংশ জীবন মানে যাপন করছি আমি। তো ওই বলবো যে এটার জন্য আমি ওই যে আরও বেশি গ্রেটফুল থাকি, যে এই কণা অংশে যে আমার হয়তো এত ডাইভার্স এক্সপিরিয়েন্সের সুযোগ হচ্ছে, এবং সেটা আমি পূর্ণ মাত্রায় সজ্ঞানে চোখ কান মন এই 3টা খোলা রেখে আমি উপভোগ করি। এই যে এক্সপেরিয়েন্স বিভিন্ন ধরনের, এইটাকে ছড়ানোর
উপায় কি ভাবছেন আপনি? আমার কাছে ওই যে ওল্ড স্কুল বলছিলাম, লেখা আমার কাছে আচ্ছা। সবচেয়ে, আমি আর অন্য কিছু তো ওভাবে স্বচ্ছন্দ নই, লিখতে আমি স্বচ্ছন্দ, লিখতে এবং পড়তে। Okay. তো আমার মনে হয় যে লেখার মাধ্যমে যদি আমাকে কেউ অক্ষরের জগতের মধ্য দিয়ে যদি কেউ চেনে, এটা পার্সোনালি আমি খুব গ্রেটফুল থাকবো। বই এসছে এবার, একদম, বই মেলায় বই এসেছিল। এই যে এবার এভারেস্টার লোৎস অভিযান নিয়ে এভারেস্ট লোৎসে শিখরে, Right. বা 64 জেলা হাঁটার অভিজ্ঞতা নিয়ে আমার বই আছে, পায়ে 64 জেলা, বা সাইকেল ভ্রমণের কথা বলছিলাম, বাংলাদেশের সাইকেল ভ্রমণগুলো নিয়ে, সাইকেলের সওয়ারি। আর একটু আমার একটা অনুবাদ আছে ম্যালোরি এভারেস্ট নামে, হ্যাঁ, দ্য লস্ট এক্সপ্লোরারের অনুবাদ। আমি জানি না আসলে মানুষ কিভাবে মোটিভেটেড হয়, আমি কোনোদিন কোনো কিছুতে মোটিভেটেড হই নাই। আমি আসলে যা মনে হয়েছে আমার, যে এখন খাওয়া দরকার আমি খেয়েছি, এখন লেখা দরকার লিখেছি, এখন ঘোরা দরকার ঘুরেছি। তো বাবর আলী ভাই সামনে আছেন, শুধু এভারেস্ট কিংবা আসলে লোৎসে জয় আসলে, কিংবা আমাদ আবলামের মতন ক্রিটিক্যাল পাহাড় ক্লাইম্ব করার বিষয়ে আসলে সব কিছু নয়। আমার মনে হচ্ছে যে জিনিসটা খুব, মানে আমি অনেক বেশি বুঝতে পারলাম আপনার কথাবার্তায়, সেটা হচ্ছে যে উপভোগ করা, জীবন উপভোগ করা। এবং আপনি যেটা বলেন যে এই যে পাহাড় সবসময় মিনিমালিস্টিক হইতে শেখায়, ঢাকা শহর যদি মিনিমালিস্টিক হইতে শেখাইতে পারতো তাহলে জীবন খুব সহজ হতো। এই যে সব কিছু এক্সপিরিয়েন্স তো হচ্ছে, আমি বলছি যে ডাক্তারি পেশার উপরে কি আপনার এই এক্সপিরিয়েন্স মানে ক্রিয়া করে কি না, করলে কিভাবে করে? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আমি বলবো করে। আর বলবো এই যে পাহাড় থেকে তো আমি আর একটু যখনই ফিরি, আমার মনে হচ্ছে তো আমি রিবর্ন নতুন করে, এবং ওই যে সঞ্জীবনী শক্তিটুকু পাওয়া যায় সামনের যে কোনো কিছু ফেস করার। সামনে অনেক কঠিন কাজ, তখন আমি ভাবি যে আমার সাথে আসলে মানে আমি কি ফেস করে এসেছি। ওই পাহাড়ে তো গেলে আমরা খুবই মানে ডিফিকাল্ট চ্যালেঞ্জ ফেস করি, ওইটা করতে গিয়ে তো আপনার একটা সেলফ ডিসকভারিং প্রসেস, আপনি জানেন যে আপনি নিজের একটা সেলফ ডিসকভারি হয়েছে, এরকম টাফ চ্যালেঞ্জে আপনি পড়লে আপনার ইনার মিটা বেড়ে আসে। হ্যাঁ, এটা আসলে আমার পার্সোনালি আমাকে অনেক হেল্প করে, সেটা শুধু আমার পেশাগত জীবনে বলবো না, ব্যক্তিগত জীবনে। আমি আসলে জানি না বাবুল ভাই, সেটা হচ্ছে যে আপনি কোন বিষয়ের ডাক্তার? আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি পাবলিক হেলথ পড়েছি, পরে এমবিবিএস এর পরে। শেষ করতে হবে আমাদের। বাবর ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা পার্সোনালি আমি খুবই উপলব্ধি করলাম, সেটা হচ্ছে যে পাহাড় মানুষকে মিনিমালিস্টিক হতে শেখায়। ঢাকা শহর যদি মিনিমালিস্টিক হতে শেখাইতে পারতো, জীবনটা অনেক ভালো হতো। বাবর ভাই, আপনি চিটাগাংয়ে থাকেন, খুব ভালো। আপনার ভবিষ্যতের সমস্ত ভ্রমণ, সমস্ত অভিযাত্রা নিরাপদ হোক, স্বচ্ছন্দ হোক, সেটা আমরা চাইবো। আজকের পত্রিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকের পত্রিকাকে অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।